আসসালামু আলাইকুম। আজ ২৯ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। বেনজিরকে নিয়ে রহস্যময় স্টেটাস দিলেন আব্দুল নূর তুষার, ভাইরাল করলেন আসিফ নজরুল। যত প্রভাবশালী হোক কেউ রক্ষা পাবে না, বললেন সালমান এফ রহমান। ইসরায়েলের পক্ষে রায় না দিলে হত্যার হুমকি। এবার বিস্তারিত। টেলিভিশন উপস্থাপক ডাক্তার আব্দুল নূর তুষারের ফেসবুকে দেওয়া একটি স্টেটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শেয়ার করার পর তা ভাইরাল হয়েছে। স্টেটাসটি এরকম: চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্দুকের গভীরতা টের পাওয়া যায়। এর মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন ডক্টর আসিফ নজরুল বা ডাক্তার আব্দুল নূর তুষার তা স্পষ্ট করেননি তারা। এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমেরিকা প্রবাসী সাংবাদিক অলিউল্লাহ নোমান কমেন্ট করেছেন, একেবারে 1000% খাঁটি কথা। বড় রাজনীতিকদের ব্যক্তিগত চাকর, রাজনৈতিক সচিব ও অনুগত আমলাদের সম্পদ দেখলেই অনুমান করা যায় মালিকের সিন্দুকের গভীরতা। কামরুল হাসান নামে অন্য একজন নেটিজেন লিখেছেন, তুষার সাহেবের সাম্প্রতিক বক্তব্য কেন যেন উলট পালট মনে হচ্ছে। আশিকুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, সরকারি চোরগুলো সরকারকে ক্ষমতায় আনার বদৌলতে জনগণের অজস্র অর্থ হাতিয়ে নিচ্ছে। সরকারি প্রশাসনও মাশাল্লাহ যথেষ্ট নীরব ভূমিকা পালন করছে। বেনজিরের অঢেল সম্পত্তি কেন আগে প্রশাসন বা সাংবাদিকের নজরে আসেনি? ওরা কেন চুপ ছিল তখন? নাকি ওই চোর আইনের ঊর্ধ্বে? এ বিষয়ে ব্যাখ্যা না দিলেও আরেকটি স্টেটাস দিয়ে ডাক্তার আব্দুল নূর তুষার লিখেছেন, ক্ষমতাবানের ক্ষমতা যত বাড়ে ততই সে নিজের বিষয়ে প্রশংসা ভালোবাসে আর তার চারপাশে মিথ্যাবাদীদের দল তাকে ঘিরে রাখে। তার নিজের কথা ও কাজ এরপর লাগাম ছাড়া হয়, কারণ তাকে থামানোর কেউ থাকে না। যেমন নমরুদ ফেরাউন নিজেকে দেবতা ভাবতে শুরু করেছিল, তারপর সে ভুল করতে থাকে, তার ভুল ধরার কেউ থাকে না, সবশেষে সে ভুল বুঝতে পারে। তখন তার অহংকার তাকে আটকে রাখে, সে তার ভুল শোধরাতে পারে না। ইহকাল তাকে অনাগত সময়ে ঘৃণা করবে আর পরকালে সে অত্যাচারের শাস্তি পাবে। জীবনে সে ক্ষমতা আর মিথ্যা ছাড়া কিছুই পায় না। আমাদের ধর্মগ্রন্থে এই ধরনের ক্ষমতাবানদের পরিণতি নিয়ে অনেক কথা বলা আছে। কেউ অপরাধ করলে তিনি যত প্রভাবশালী হন না কেন, কাউকে সুরক্ষা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি আলোচিত হচ্ছে। এ নিয়ে সরকার বিব্রত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সালমান এফ রহমান বলেন, এখানে সরকার কোনো এম্বারাসমেন্ট হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। তিনি যেটা বলেছেন, লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হন না কেন, সরকার কোনো রকম প্রোটেকশন কাউকে দেবে না। আইন নিজের গতিতে চলবে। ভারতে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছি। আপনারা জানেন ঘটনাটি তদন্তাধীন আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় এটার উপরে কমেন্ট করা ঠিক হবে না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাহমুদুর রহমান মান্না। বুধবার দুপুরে এক সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক এই প্রশ্ন তোলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকেলে ডাকে, অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাভ হয়ে যায়। এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন। মানুষের মুক্তির দাবিতে, এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজিরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা হচ্ছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি নিয়েও। এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের নিয়োগ অব্যাহত থাকা নিয়ে করা এক প্রশ্নের জবাব দেন তিনি। ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, ডয়েচে ভেলে ও সাডেজ সায়েটিং সহ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে র্যাবের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছেন। চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই র্যাব সদস্যদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ অব্যাহত রয়েছে, সে বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকারের সুরক্ষার পক্ষে থাকে তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, জাতিসংঘের এ সংক্রান্ত নীতিমালা অনুসারে সংস্থাটি চায় শান্তিরক্ষা মিশনে যেসব দেশ তাদের পুলিশ এবং সেনা সদস্যদের পাঠাবে সেসব দেশই নিশ্চিত করবে তাদের পাঠানো সদস্যরা মানবাধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট কোনো ঘটনায় জড়িত নয়। অপর এক প্রশ্নে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের প্রসঙ্গ উল্লেখ করে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা অন্য কোনো দেশে এই দুজনের সম্পদের খোঁজ পেয়েছে কিনা, পেয়ে থাকলে সেগুলো জব্দ করা হয়েছে কিনা। জবাবে মিলার বলেন, আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলছি, আমার কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কিছু নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, যেসব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্যসমূহ আপনি এখানে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে অবগত। দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন মুখপাত্র বলেন, একটা বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা বিশ্বাস করি যে দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয়, স্থিতিশীলতা ব্যাহত হয় এবং গণতন্ত্র খর্ব হয়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া ছুঁয়ে দেশে ফিরেছেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। বুধবার ওই দুঃসাহসী অভিযানের গল্প বাবর শোনালেন চট্টগ্রাম নগরীর আলিয়স ফ্রসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে তিনি জানান, এভারেস্ট শীর্ষে 1 ঘন্টা 10 মিনিট অবস্থান করেছেন। নেমে আসার সময় এক আহত পর্বতারোহীর জন্য 1.5 ঘন্টা আটকে ছিলেন। এই উন্মুক্ত এলাকায় শুরু হয় তুষার ঝড়। সৌভাগ্যক্রমে তিনি বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। ক্যাম্প 4 এবং এর উপরের এলাকায় পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করলেও বাবর চেষ্টা করেছেন অভিযানে যতটা সম্ভব কম কৃত্রিম অক্সিজেন নিতে, কারণ তিনি স্বপ্নে দেখেন আগামীতে অক্সিজেন সহায়তা ছাড়াই আরও কোনো শৃঙ্গ আরোহণ করবেন। 2 পর্বতে তার সাথে ছিলেন নেপালের গাইড বাইরে তামাং। বাবর বলেন, এভারেস্টের উচ্চতা বেশি হলেও লোৎসে আরোহণ তুলনামূলক কঠিন। এভারেস্ট এবং লোৎসে চূড়া থেকে দেখা নিচের পৃথিবীর দৃশ্য ভুলে যাওয়া সম্ভব নয় বলেও জানান বাবর আলী। সেই চূড়া থেকে অবিশ্বাস্য দ্রুত গতিতে নেমে আসেন তিনি। বেইজ ক্যাম্প থেকে কাঠমান্ডু ফিরেন মাত্র 3 দিনে। নিজের সফলতার পেছনে এই পর্বতারোহী কৃতিত্ব দেন নিজের দীর্ঘদিনের পরিশ্রমকে। বাবর বলেন, সুস্থ শরীরে ফিরে এসেছি, এটা আমাকে আনন্দ দিয়েছে। 4 কেজি ওজন কমেছে। এভারেস্টে অনেক মরদেহ দেখেছি, কিন্তু আমি মনোবল হারাইনি। এর মধ্যে অনেকের ইকুইপমেন্ট নতুন, তারা মারা গেছে বেশি দিন হয়নি। এভারেস্ট সামিট করার ক্ষেত্রে আবহাওয়া বড় ফ্যাক্টর। বাংলাদেশের একজন আবহাওয়াবিদ আমাকে দারুণ সহযোগিতা করেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, ক্রোধের বশবর্তী হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না বা কাজ করবেন না। যদি আপনি আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের কৌশল বা কোনো ধরনের ব্যবস্থা নিতে চান, তাহলে ঠান্ডা মাথায় ভাবুন এবং এর জন্য পরিকল্পনা করুন। অন্যদিকে যদি আপনি রাগের বশে ভালো কিছু করে ফেলেন, সেটাই হচ্ছে বড় ধরনের সফলতা। কিন্তু অবশ্যই ক্রোধের মাধ্যমে আপনি কোনো প্রতিশোধ নিতে গেলে সেটাতে বিপত্তি ঘটবে। আগে ভাবুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন, এরপর আপনি মাঠে নামুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। ইসরায়েলের পক্ষে রায় দিলে দেওয়া হবে অঢেল অর্থকড়ি, আর না দিলে নিরাপদে থাকবে না পরিবার, অর্থাৎ পরিবারের সদস্যদের হত্যা করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সাবেক প্রধান কৌশলীকে এমন হুমকি দেয় ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েল। একাধিকবার এ হুমকি দেন দেশটির দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইওসি কোহেন। অনুসন্ধানমূলক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়,
ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ করছে তার আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইসিসির সাবেক প্রধান কৌঁসুলি ফাতাউ বেনসুদা। এ নিয়ে কয়েক বছর তার সঙ্গে যোগাযোগ করেন মোসাদের সাবেক প্রধান ইওসি কোহেন। এ বিষয়ে 2021 সালে শুরু হওয়া অনুসন্ধান চলতি মাসে শেষ হয়, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির জন্য বিশেষ আবেদন জানিয়েছেন আইসিসির প্রধান কৌঁসুলি। একেই দীর্ঘদিন ধরে ভয় করে আসছিল তেল আবিব। গার্ডিয়ান জানায়, ইওসি কোহেন মোসাদের পরিচালক থাকাকালে আইসিসির কৌঁসুলিদের বিরুদ্ধে কার্যক্রমে যুক্ত হয়েছিলেন। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য মতে দেশটির উচ্চ পর্যায় থেকে তার এসব কর্মকাণ্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। এ বিষয়ে অবগত আরেকটি ইসরায়েলি সূত্র গার্ডিয়ানকে জানায়, মোসাদের লক্ষ্য ছিল ফাতাউ বেনসুদার সঙ্গে সমঝোতা করা, যেন তিনি তেল আবিবের হয়ে কাজ করেন। এজন্য নেতানিয়াহুর অনানুষ্ঠানিক বার্তাবাহক হিসেবে ভূমিকা রাখছিলেন কোহেন। গার্ডিয়ান জানায়, 4টি সূত্র নিশ্চিত করে কোহেনের ক্রমাগত হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেও বেনসুদা আইসিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে কোহেনের বিরুদ্ধে তাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। আইসিসির কর্মকর্তাদের কাছে দেওয়া ভাষ্য অনুযায়ী কোহেন তাকে বলেছেন, আপনার আমাদের সাহায্য করা উচিত এবং আমাদেরও আপনাকে সেবা করতে দিন। আপনি এমন কোনো কিছুর মধ্যে জড়াবেন না যাতে আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোষ করা লাগতে পারে। পরিস্থিতি সম্পর্কে সরাসরি জ্ঞান রাখেন এমন দুটি সূত্র বলেছে, মোসাদ বেনসুদার পরিবারের সদস্যদের প্রতিও নজর রেখেছিল এবং তার স্বামীর গোপন কথাবার্তার প্রতিলিপি বা রেকর্ড সংগ্রহ করেছিল। ইসরায়েলি কর্মকর্তারা পরে ওই রেকর্ড নিয়ে বেনসুদাকে হেনস্থারও চেষ্টা চালিয়েছিল। রাফায় ধ্বংসযজ্ঞে মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাফার তালুস সুলতান শরণার্থী শিবিরে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিবিরের ঘর বাড়িতে আগুন লেগে যায়। এতে জীবন্ত পুড়ে 45 জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আরও 200 জন আহত হয়। এই ঘটনার দায় ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে। তারা দাবি করেছে হামাস যোদ্ধাদের একটি আবাসনে বোমা হামলা করে তাদের বাহিনী। এরপর সেটি বিস্ফোরিত হয়ে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত নিকটবর্তী তাঁবুতে ছড়িয়ে পড়ে, ফলে তালুস সুলতান এলাকার শিবিরটি ধ্বংস হয়ে যায়। এতে কমপক্ষে 45 জন নিহত এবং প্রায় 200 জন আহত হয়। সিএনএন রোববারের স্ট্রাইকের দৃশ্যে তোলা ফুটেজ যাচাইয়ের জন্য 4 বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়। তারা জানায় যে জিওলোকেটেড ভিডিওটিতে মার্কিন তৈরি GBU-39 ছোট ব্যাসের বোমা এর লেজ দেখা গেছে। সিএনএন যোগ করেছে যে অস্ত্রের অবশিষ্টাংশে দেখা সিরিয়াল নম্বরগুলো ক্যালিফোর্নিয়া ভিত্তিক GBU-39 যন্ত্রাংশের প্রস্তুতকারকের সাথে মিলেছে। গাজায় আবার যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ প্রশ্নে 2টি শর্ত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রাফায় রোববার ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে তারা এই 3টি শর্ত দিয়েছে বলে জানা গেছে। এর একটি হলো রাফায় হামলা বন্ধ, রাফা ক্রসিং আগের প্রশাসকদের কাছে হস্তান্তর এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। এই 3টি শর্ত মানা না হলে তারা যুদ্ধবিরতি আলোচনায় আর যোগ দেবে না বলে আন্তর্জাতিক আলোচকদের জানিয়ে দিয়েছে। রোববার রাফার পশ্চিমে একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরের ওপর পরিচালিত ওই হামলায় অন্তত 45 জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও অনেকে। ওই বিমান হামলার জের ধরে অনেক নিরীহ ফিলিস্তিনি আগুনে পুড়ে মারা যায়। রাফায় হামলা বন্ধ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালত নির্দেশ দেওয়ার 2 দিন পর এই হামলা চালায় ইসরায়েল। হামাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আইকে জানান, তারা আলোচকদের জানিয়েছেন রাফায় ইসরায়েলি হামলা বন্ধ, সৈন্য প্রত্যাহার, রাফা ক্রসিং না খোলা পর্যন্ত তারা আর আলোচনায় বসবে না। তিনি বলেন, রাফা ক্রসিংকে অবশ্যই আগের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। অন্য কাউকে এই ক্রসিংয়ে ফিরতে দেওয়া হবে না, মাজিদ ফারাজ বা তার কর্তৃপক্ষকেও নয়। এই দাবি মানা না হলে তারা আলোচনায় যোগ দেবে না। সূত্রটি জানায়, ভবিষ্যতের আলোচনা হতে হবে এক পর্যায়ে এবং এক দফায় প্রক্রিয়ার মাধ্যমে। সূত্রটি জানায়, 8 মাসের নিষ্ফল আলোচনা এবং অব্যাহত হত্যাযজ্ঞের পর আর কোনো কিছু হতে পারে না। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, রাফা ক্রসিং ত্যাগ করতে হবে, আগ্রাসন বন্ধ করতে হবে। তারপর আমরা আলোচনায় যাব। এসব না ঘটা পর্যন্ত কোনো আলোচনা হবে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব
youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।